আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র এর পঞ্চম অধ্যায় নিয়ে। চলুন আমরা আলোচনায় চলে যাচ্ছি। শুরুতেই আমরা আজকে উদ্দীপকটি পড়ে নিচ্ছি। পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের একটি বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাদের পরিবর্তনশীল ব্যয় ইউনিট প্রতি ৮ টাকা, মোট স্থায়ী ব্যয় ৫ কোটি টাকা, ইউনিট প্রতি বিক্রয় মূল্য ১২ টাকা। উক্ত প্রতিষ্ঠানের মোট উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ ২০,০০০ ইউনিট। XYZ অপর একটি কোম্পানি, তাদের ইউনিট প্রতি পরিবর্তনশীল ব্যয় ৩ টাকা, মোট স্থায়ী ব্যয় ৪ টাকা, ইউনিট প্রতি বিক্রয় মূল্য ৬০ টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের পঞ্চম অধ্যায়ে আমরা পণ্যের জীবনচক্র নিয়ে আলোচনা করেছি এবং এখানে আরও একটি পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারসাম্য বিন্দু বা ভারসাম্য বিন্দুর যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমরা জেনে নিব লোভনীয় পণ্য কি। যেসব পণ্য ক্রেতারা মুহূর্তের দেখায় বিশেষ চিন্তা ভাবনা না করে ভাবাবেগের বশবর্তী হয়ে ক্রয় করে তাকে লোভনীয় পণ্য বলে। তার মানে হল লোভনীয় পণ্য ক্রয় করার সময় ক্রেতারা তেমন কোনো চিন্তা ভাবনা করে না বা পূর্ব পরিকল্পনা থাকে না। এরপর আমরা জেনে নিব মার্কআপ বা ব্যয়যোগ মূল্য নির্ধারণ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। যে পদ্ধতিতে পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করা হয় তাকে মার্কআপ পদ্ধতিতে মূল্য নির্ধারণ বলে। এ পদ্ধতিতে পণ্যের মোট ব্যয়ের সাথে নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করা হয়। যেমন একটি সাবানের উৎপাদন ব্যয় ১০ টাকা এবং বিপণন ব্যয় ৩ টাকা। এখন প্রতিষ্ঠানটি প্রতিটি সাবান থেকে ২ টাকা মুনাফা অর্জন করতে চাইলে মূল্য হবে ১০ যোগ ৩ যোগ ২, তার মানে হলো ১৫ টাকা। সাধারণত খুচরা বিক্রেতা এবং ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের মূল্যনীতি অনুসৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের মূল্য নির্ধারণের যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে মার্কআপ বা ব্যয়যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি একটি অন্যতম পদ্ধতি। তাহলে এখানে আমরা যে কোর কনসেপ্টটি পেলাম তা হলো পণ্য উৎপাদন করতে সার্বিক ব্যয় বিবেচনা করে প্রতিষ্ঠান কি পরিমাণ মুনাফা অর্জন করতে চায় সেই মূল্যটি একত্রিতকরণ করে যেভাবে মূল্য নির্ধারণ করা হয় তাকেই বলা হবে মার্কআপ পদ্ধতি বা ব্যয়যোগ মূল্য নির্ধারণ পদ্ধতি। এখন আমরা জেনে নিব উদ্দীপকে পাওয়ার গ্রিড কোম্পানির ভারসাম্য বিন্দুতে মোট আয় নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি ভারসাম্য বিন্দু কি। ভারসাম্য বিন্দু হলো প্রতিষ্ঠানের এমন একটি অবস্থান যে অবস্থানে প্রতিষ্ঠান অবস্থান করার ফলে তার মোট মুনাফা বা মোট ব্যয় সার্বিকভাবে সমান হবে। সে ভারসাম্য বিন্দু থেকে যদি বেশি পরিমাণ পণ্য উৎপাদন করে সেক্ষেত্রে প্রতিষ্ঠান লাভবান হবে। যদি ভারসাম্য বিন্দুর তুলনামূলকভাবে কম অবস্থান বা নিচে অবস্থান করে সেক্ষেত্রে প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন হবে। এখন এখানে আমাদের উদ্দীপকে বলা হয়েছে পাওয়ার গ্রিড কোম্পানির ভারসাম্য বিন্দুতে মোট আয় নির্ণয় করতে বলা হয়েছে। তো চলুন আমরা উদ্দীপকটি আরও একবার ভালো করে লক্ষ্য করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিবর্তনশীল ব্যয় প্রতি ইউনিটের জন্য ৮ টাকা, মোট স্থায়ী ব্যয় ৫ কোটি টাকা, ইউনিট প্রতি বিক্রয় মূল্য ১২ টাকা। চলুন আমরা জেনে নেই পাওয়ার গ্রিড এর ভারসাম্য বিন্দু নির্ণয়। দেওয়া আছে পাওয়ার গ্রিডের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৮ টাকা, মোট স্থায়ী ব্যয় ৫ কোটি টাকা এবং একক প্রতি বিক্রয় মূল্য ১২ টাকা। মোট বিক্রয়ের পরিমাণ ২০,০০০ ইউনিট।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভারসাম্য বিন্দু নির্ণয় করার একটি সূত্র দেয়া আছে, মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এটাকে যদি আপনারা ইংরেজিতে লিখতে যান, উপরে আসবে এফসি, নিচে আসবে ভিসি মাইনাস এসপি, তার মানে একক প্রতি সেলিং প্রাইস এবং হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আপনারা দেখতে পাচ্ছেন মোট স্থায়ী ব্যয় আমাদের উদ্দীপকে দেয়া ছিল 5 কোটি এবং মোট বিক্রয় মূল্য ছিল আমাদের একক প্রতি 12 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল 8 টাকা। 5 কোটি ভাগ 4 এখানে এসেছে। এখানে আমাদের যে পরিমাণটা এসেছে তা থেকে আপনারা বুঝতে পারছেন যে প্রতিষ্ঠান যদি কোম্পানির মোট উৎপাদন 20,000 ইউনিট, প্রতিষ্ঠানের মোট উৎপাদন 20,000 ইউনিট, কিন্তু ভারসাম্য বিন্দুতে প্রতিষ্ঠান যদি পণ্য উৎপাদন করতে যায় সেক্ষেত্রে ভারসাম্য বিন্দুতে 1,25,00,000 ইউনিট। সুতরাং প্রতিষ্ঠানটি এখনও ভারসাম্য বিন্দুতে পৌঁছাতে পারেনি, তাই প্রতিষ্ঠানটির ভারসাম্য বিন্দুতে আয়ের পরিমাণ শূন্য। ভারসাম্য বিন্দুতে আয়ের পরিমাণ শূন্য। এখানে আমরা যে বিষয়টি পেলাম তা হলো আমাদের উদ্দীপকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, মোট স্থায়ী ব্যয় এবং একক প্রতি বিক্রয় মূল্য দেয়া ছিল। এক্ষেত্রে আমরা যেভাবে ম্যাথমেটিক্যাল টার্মে যে বিষয়টি বের করলাম যে কোম্পানির মোট উৎপাদন হচ্ছে 20,000 ইউনিট। 20,000 ইউনিট যদি আমরা 12 দিয়ে বের করতে চাই, 12 টাকা করে একক প্রতি বিক্রয় মূল্য, সেক্ষেত্রে ভারসাম্য বিন্দুতে অবস্থান করছে প্রতিষ্ঠান 1,25,00,000 ইউনিট। সুতরাং প্রতিষ্ঠানটি এখনও ভারসাম্য বিন্দুতে পৌঁছাতে পারেনি। প্রতিষ্ঠানটি ভারসাম্য বিন্দুতে আয়ের পরিমাণ এখনও শূন্য। এখন আমরা নির্ণয় করব উদ্দীপকে উল্লেখিত দুইটি কোম্পানির মধ্যে কোনটি লাভজনক বলে তোমার নিকট প্রতীয়মান, যুক্তি দেখাও। সুপ্রিয় শিক্ষার্থী, ঠিক আগের বিষয়টি আমরা যেভাবে বের করেছি, পরিবর্তনশীল ব্যয় 3 টাকা, এখানে স্থায়ী ব্যয় উল্লেখ করা আছে 4 কোটি টাকা এবং বিক্রয় মূল্য দেয়া আছে 60 টাকা। আমরা এই ভারসাম্য বিন্দুর যে সূত্রটি ছিল সেই সূত্র অনুযায়ী সূত্রটি বসালাম। মোট স্থায়ী ব্যয় ছিল 4 কোটি, একক প্রতি বিক্রয় মূল্য ছিল 60 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল 3 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 কোটি একক এসেছে। XYZ এর ভারসাম্য বিন্দু আমাদের এর আগে যে আমরা পাওয়ার গ্রিড কোম্পানির জন্য নির্ণয় করেছিলাম সেই অনুপাতে পাওয়ার গ্রিডের ভারসাম্য বিন্দু ছিল 1,25,00,000 টাকা এবং একক গহতে প্রাপ্ত দেখা যাচ্ছে XYZ এর ভারসাম্য বিন্দু হচ্ছে 1 কোটি একক, যা পাওয়ার গ্রিডের হতে 25 লক্ষ ইউনিট কম। অর্থাৎ XYZ এর ভারসাম্য বিন্দু পৌঁছাতে পাওয়ার গ্রিড হতে অনেক কম সময়ের প্রয়োজন হবে। তাই বলা যায় XYZ কোম্পানি অধিক লাভজনক হবে। সুতরাং আমরা এখান থেকে যে বিষয়টি দেখতে পেলাম, পাওয়ার গ্রিডের ভারসাম্য বিন্দু দেয়া আছে এবং XYZ এর ভারসাম্য বিন্দু দেয়া আছে, যা পাওয়ার গ্রিডের হতে 25 লক্ষ ইউনিট কম। অর্থাৎ XYZ এর ভারসাম্য বিন্দুতে পৌঁছাতে পাওয়ার গ্রিড হতে অনেক কম সময় লাগবে, তাই বলা যায় XYZ কোম্পানিটি অধিক লাভজনক। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটি মূল বিষয় হচ্ছে যে প্রতিষ্ঠান কত একক পণ্য উৎপাদন করলে ভারসাম্য বিন্দুতে অবস্থান করবে। ভারসাম্য বিন্দুর কোর কনসেপ্ট হচ্ছে প্রতিষ্ঠানের এমন একটি অবস্থান যে অবস্থানে প্রতিষ্ঠান উৎপাদন করার ফলে প্রতিষ্ঠান যে পরিমাণ উৎপাদন করলে লোকসানের সম্মুখীন হবে না, তার উৎপাদন ব্যয় এবং তার বিক্রয়ের পরিমাণ সমান হবে, এমন একটি অবস্থানকেই বলা হয় ভারসাম্য বিন্দু। তাহলে আমরা দুইটি প্রতিষ্ঠানের মধ্যে তুলনামূলকভাবে XYZ কোম্পানিটি অধিক লাভজনক বলে মনে করতে পারি। তাহলে আমাদের উদ্দীপকের আলোকে আমরা যে বিষয়টি পেলাম যে পাওয়ার গ্রিড কোম্পানির তুলনামূলকভাবে যে অবস্থানে অবস্থান করছে সেই তুলনায় XYZ কোম্পানিটি অধিক লাভজনক হবে। আপনারা ভারসাম্য বিন্দু রিলেটেড যে সৃজনশীল প্রশ্নগুলো আছে তা বাসায় পড়বেন এবং প্র্যাকটিস করবেন এবং এই উদ্দীপকটি খাতায় তুলে তারপর নিজেরা বাসায়
বোঝার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।